আসসালামু আলাইকুম। নতুন একটি দিনের নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে ডেইলি বাংলা ব্লগে। তো এখন সকালবেলা আজ থেকে আমার ওয়াসিফের পরীক্ষা শুরু হচ্ছে, ফাইনাল এক্সাম। আর সুভার পরীক্ষা শুরু হয়েছে নভেম্বরের 20 তারিখ থেকে। তো ওয়াসিফকে উঠিয়ে দিলাম সকাল 7টা বাজে। বললাম যে বাবা তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে অজু করে নামাজটা পড়ে নাও। আর এইবার পরীক্ষার যে রুটিনটা দিয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে দুইটা বাচ্চার পরীক্ষা মাত্র একদিন মিল পড়েছে, যেদিন আমি দুইটা বাচ্চাকে নিয়ে যেতে পারবো একই সাথে আর কি পরীক্ষা পড়েছে। বাকি সব দিনই আমাকে একজন একজন করে নিয়ে যেতে হয়। তো দেখা যাচ্ছে প্রতিদিনই আমাকে স্কুলে যেতে হয় ওদের সাথে, আর একটার বাচ্চার এক একদিন পরীক্ষা থাকে। আর এই পরীক্ষার জন্যই কিন্তু আপনাদের কাছে ব্লগগুলো পৌঁছাতে টাইমের একটু হেরফের হতে পারে, কারণ সব সাইট ম্যানেজ করেই তারপরে কিন্তু একটা ব্লগে সময় দিতে হয়। তারপরও চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য ইনশাল্লাহ। তো সকালবেলা বাচ্চাদেরকে তো উঠিয়ে দিয়েছি। সুভাকে বললাম যে ওর বাবার পাশে ঘুমিয়ে যেতে, ওর বাবা এখনও ঘুমায়নি। তো সুভা যেহেতু বাসায় থাকবে তো বাবার রুমেই ঘুমাবে, কারণ এখন এতটাই আতঙ্কের ভিতরে আমরা সবাই রয়েছি যে বাচ্চাকে এখন একা একা রাখতেও ভয় লাগে। তো যারা ছোট বাচ্চা নিয়ে চলাফেরা করেন তাদের তো আরও অনেক বেশি সমস্যা, বেশি কষ্ট পোহাতে হচ্ছে আমার মনে হচ্ছে, কারণ ছোট বাচ্চা রেখে তো কোথাও মারা যেতেও পারে না। আর এদিক থেকে স্কুল গোয়িং বাচ্চাদেরকে আমরা যেসব মায়েরা নিয়ে যাই তাদের ওখানেই বসে থাকতে হয়। তো মৃত্যু একমাত্র ভবিষ্যৎ, এটা জানার পরেও কিন্তু আমরা সবসময় বেঁচে থাকার কথা চিন্তা করি এবং চিন্তা করব। জীবন এত অনিশ্চিত জেনেও কিন্তু সংসারের কাজগুলো কখনো কিন্তু থেমে থাকে না। সংসারের কাজগুলো কিন্তু একই নিয়মে করা হয়ে থাকে। তো যাই হোক, একটা মানুষ যদি সবসময় মৃত্যুর কথা চিন্তা করে তাহলে কিন্তু সে সুস্থ থাকতেও পারবে না, অসুস্থ হয়ে যাবে। আর এই অসুস্থতা হওয়ার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে পুরনো মায়ার সংসারটাকে ঘিরেই আঁকড়ে ধরে বাঁচতে হবে। প্রতিদিন একই নিয়মে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো নিয়েই আপনাদের মাঝে ব্লগ তৈরি করব, আর আপনারাও সেটা দেখবেন। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও লাইকটা দেননি তো প্লিজ ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগের জন্য শেয়ারের কাজ করবে, আর অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। বিছনাটাকে আমি গুছিয়ে নিলাম আর এখন একটু ঝেড়ে নিব। তো স্কুলে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু পারছি ততটুকু আসলে বাসার বা সংসারের কাজগুলো একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি, তারপরে আবার এসে অন্য কাজে হাত দিতে পারবো, তাহলে সময়টা আমার একটু সেভ হবে বা আমি করতে পারবো। আমার ছেলেটা নামাজ পড়ে নিয়েছে, এখন সে একটু বাবার পাশে বসে খেলাধুলা করছে। আর এদিক থেকে প্রায় 8টা বেজে যাওয়ার মতো একটা সময়। তো আমি হালকা পাতলা একটু খাবার রেডি করে নিয়েছি আমাদের মা ছেলের জন্য। তো আজকে সকালবেলা নাস্তায় রেখেছি ব্রেড, ডিম পোস্ট আর হচ্ছে কলা, সাথে তো আমার চা থাকছেই। 1 কাপ চা না খেলে সকালবেলা মনে হয় যেন কোনো কাজে এনার্জি পাই না। তো দেখেন আপনাদের ভাইয়া এখানে বসে কিন্তু সে তাসবিহ তাহলিল পড়ছে। এই তো এখন আমরা মা ছেলে খেতে বসে গেলাম। প্রতিদিনের জীবনযাপন করতে গিয়ে কিন্তু সমস্যার শেষ নাই। প্রতিনিয়তই কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিপদ আপদ সমস্যা বা প্যারার ভিতর দিয়ে যাই। যেমন একটা কথা বলি যে আমি যে ব্লগগুলো যে সফটওয়্যারে এডিট করি, গতকালকে এডিট করার সময় দেখি যে হঠাৎ করেই সফটওয়্যারে সেটিংসে একটা নতুন ভার্সন চলে এসেছে। তো এইটা আবার আমার জন্য এডিট করতে একটু কষ্টকর হচ্ছে, যেহেতু আমি যেভাবে বা যে সেটিংসে কাজ করতে অভ্যস্ত সেইভাবে নাই। তো প্রতিনিয়তই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়। তো সেইগুলোকে ওভারকাম করেই আসলে আপনাদের মাঝে সবসময় আসার চেষ্টা করি। আশা রাখছি প্রিয় আপুরা বুঝতে পারছেন।
তো বাবুকে স্কুলে দিয়ে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপরে এসেছি রবীন্দ্র সরোবরের এই বাজারটাতে, যেখানে আমার সংসারের নিত্য প্রয়োজনীয় বাজারঘাটগুলো করা হয়, বা আমি এখানে হাঁটাও হয় আর সংসারের যে প্রয়োজনীয় বাজারগুলো সেটাও করে নিয়ে যেতে পারি। তো আজ তেমন কোনো কিছুই কেনা হচ্ছে না, জাস্ট একটু শাক সবজির বাজারগুলো করে নিয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম। অলরেডি আমি বাসায় চলে এসেছি, আসার পরে কাপড় ছেড়েছি, বাচ্চাদের খাবার দিয়েছি, আর এখন এই রুমে তো সুভার বাবা শুয়েছিল, এখন এই বিছনাটাকে গুছিয়ে নিব। তো সাদা যে বালিশগুলো দেখছেন এই বালিশের কাভারগুলো আমি খুলে নিচ্ছি, এটা একটুখানি ময়লা হয়েছে। আর তাছাড়া ওয়াসিফের শীতকালে একটু সমস্যা হয়, ওর নাক দিয়ে দিনে অন্তত 4 থেকে 5 বার রক্ত পড়ে, তো ওর রক্ত পড়ছিল নাক দিয়ে, সেই কিছুটা রক্ত সাদা বালিশের কাভারে লেগে গিয়েছিল, সেটাও ধুয়ে দিব। আর এখন আমি বিছনাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন যে কাজগুলো করি আসলে আমাদের তো এই কাজগুলো থেকে মাফ নাই। জীবনযাপন করতে হলে, সংসার করতে হলে, স্বামী সন্তানকে ভালো রাখতে হলে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতেই হবে। তো সেই কাজগুলোই করে নিচ্ছি। আপু, আন্টি বা ভাইয়াদের মধ্যে যদি কেউ আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন এবং আজকের আমার এই ব্লগটিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করব যে আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলে নতুন নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। আর যে সমস্ত আপু আন্টিরা অনেক আগেই এই কাজটা করে দিয়েছেন, আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। বিছনাটাকে রেডি করে নিয়েছি। আর একটা বিষয় কি জানেন, যখন আমি স্কুল থেকে বাসায় এসেছি তখন বাসায় এসে দেখি কারেন্ট নাই। এতটাই বিরক্ত লাগছিল এবং এতটাই কষ্ট লাগছিল তা বলার মতো না। তারপরে আবার ওয়াসিফকে নিয়ে বাজার হাতে নিয়ে হেঁটে এসেছিলাম। বলতে পারেন যে টাকা বাঁচানোর জন্য, আসলে তা না, হাঁটাহাঁটি করা হয় না। আর যেহেতু একটা বাচ্চাকে নিয়ে গিয়েছি, একটাই ছিল, তেমন কোনো পেইন ছিল না, তাই আমি আর ওয়াসিফ, শীতের সকাল তো হাঁটতে বেশ মজাই লাগে, তো হেঁটে হেঁটেই কিন্তু বাসায় এসেছিলাম। আর এসে দেখি যে কারেন্ট নাই, এতটা খারাপ লাগছিল, তো ঘেমে ঘেমেই কিন্তু সব কাজ করছিলাম। আর এখনকার ওয়েদারটা এই ঠান্ডা এই গরম, কখনো তো ঠান্ডা লেগে খুসখুস কাশিও হচ্ছে, আবার কখনো ঘেমেও একদম চুপচাপ হয়ে যাচ্ছি, ঘেমে ভিজে আর কি। তো এই অবস্থা। তো সকালবেলা দেখেন মশারিগুলোকে আমি খুব সুন্দর করে ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখেছিলাম, আবার এখন খুব সুন্দর করে বের করে নিয়ে এসেছি। এটা এখন গরম পানি দিয়ে হুইল ডিটারজেন্টের পাউডারের ভিতরে আমি এখন ভিজিয়ে দিব, নার্গিস আপা এসে এগুলো কেচে দিবে। তো বাচ্চাদের গায়ে যে কাপড়গুলো ছিল সেগুলো বললাম যে বাবারা তোমরা এই কাপড়গুলো খুলে দাও, এটা আমি এখন গরম পানির ভিতরে ভিজিয়ে দিই, আন্টি এসে কেচে দিবে। তো আমি একটু হাত দিয়ে ডোলে ঘষে আর কি ময়লাটা, ওই যে বললাম না যে ওয়াসিফের নাক দিয়ে রক্ত বের হয়, তো রক্তটা ওর ইয়েলো কালারের এই গেঞ্জিতেও লেগেছিল, সেটা আর কি হাত দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে দিচ্ছি। আপাকে দিলেও তো আর এত কিছু দেখবে না। সাথে আমার সুভার যে কাপড়গুলো ছিল সেইগুলো আমি হাত দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এরপরে আমি মশারি দুইটাকে ভিজিয়ে দিব। তো আগে যে কাজটা করেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে বাবুদের কাপড়গুলো আগে আমি গরম পানিতে ভিজিয়ে নিয়ে ডোলে পরিষ্কার করে নিয়ে আলাদা বালতিতে উঠিয়ে রাখলাম। আর এখন হচ্ছে যে আমি এই পানির ভিতরে বালিশের কাভার দুইটার মশারি দুইটা ভিজিয়ে রাখবো। তো গরম পানিতে ভিজিয়ে রাখলে মশারি দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গায় ময়লা পড়ে কালো হয়ে যায়, বিশেষ করে যেখানে ফ্যানের বাতাসটা বেশি লাগে, ফ্যান থেকে ময়লাগুলো আসে, তো ওখানে একটু ডলা দিলে গরম পানিতে সেই ময়লাটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। একটু আগে ভিজিয়ে রাখলে আরও সুন্দর পরিষ্কার হয়। তো আপা আসার আগে আমি এই কাজগুলো করে দিই, যাতে করে আমার জিনিসগুলো একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর উনি মোটামুটি ভালোই কাচা ধোয়া করেন, আমার পছন্দ হয়, আমি তো সেটা বারবার আমার ব্লগে বলে থাকি। এই তো সব কাপড়গুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। কাজের আসলে শেষ নাই, যেদিন শরীরটা ভালো থাকে মনে হয় যেন দুনিয়া ভরে কাজ শেষ করে ফেলবো। তো যখন এত কাজ করি, আমি কিন্তু গত রাত্রেও যে কাজগুলো করেছি পুরা বাসাকে গুছিয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়া আমাকে বলছে যে জীবন এত অনিশ্চিত, যেন তুমি যেভাবে সংসারের কাজগুলো করো একটু থেমে থেমে করো, একটু ডিউ করে করে কাজগুলো করো।
মানে আমরা তো সারাক্ষণ প্ল্যান করি, এটা করব সেটা করব, এটা করতে হবে আমাদের, ওটা করতে হবে আমাদের। তো তারপরে সংসার তো আমি তো কখনো, আমি কেন, কোনো সাংসারিক মেয়ে কিন্তু বসে থাকতে চায় না বা বসে থাকতে পারে না। আর গুছিয়ে যারা থাকতে পছন্দ করেন তারা কিন্তু দেখবেন যে মানে এটা ওটা করার তালেই থাকেন। আপনাকে যে নির্দিষ্ট একটা সিজন মেনে কোনো কিছু করতে হবে তা কিন্তু না। চোখের সামনে ময়লা দেখলেই কিন্তু মনে হবে যে না, এটা একটু পরিষ্কার করে ফেলি, বা এই কাজটা আমি করে ফেলি, বা এটা করতে হবে তাহলে আগে ভাগেই করে নিই, এরকমই আর কি। তো আমিও এরকম করে কাজ করছিলাম। তখন আপনাদের ভাইয়া আমাকে বলছে যে কত মহিলারা, হাজব্যান্ডরা ব্যস্ত থাকে বিধায় হাজব্যান্ডকে কাছে পায় না, আর আমি তোমাকে ব্যস্ত দেখে তোমাকে কাছে পাই না। তো আমি কথাটা শুনে বললাম যে আসলে এরকম কোনো কিছুও না। তো সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে, আর কে করবে বলো, অন্য কেউ তো আর নাই। তো এই তো এটা নিয়ে আবার বেশ খানিকটা সময় হাসাহাসি করলাম। বলে কি যে তাহলে আরেকজন লোক নিয়ে আসি, কলিগ নিয়ে আসি, তাহলে ভাগে যোগে তুমি আর সে করলা, এই নিয়ে আর কি। যাই হোক, তো ওইটাই বলছিল যে জীবন যেখানে অনিশ্চিত সেখানে কাজগুলোকে একটু থেমে থেমে করো, কিন্তু তাই কি করা যায় বলেন? করা যায় না। বাঁচতে হলে তো আপনাকে, জীবন ধারণ করতে হলে আপনাকে রান্না করতে হবে, খেতে হবে, সংসার করতে হবে, এই জিনিসগুলোও তো আপনাকে করে নিতে হবে, না হলে কিন্তু এইগুলোর ভিতরে কিন্তু থাকতে পারবেন না, তাই না? এমনটাই। তো আমি যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, আরও কিছু সবজি ফ্রিজে ছিল, সেগুলো আপাকে বের করে দিলাম। আর আমি কি রান্না করব, কোন তরকারি কোনভাবে কেটে নিবে সেটা আপাকে একটু বুঝিয়ে দিলাম। আপা সেভাবে কেটে নিচ্ছে। যেহেতু বাসায় এখন কারেন্ট নাই, আমার দুইটা বাচ্চার একমাত্র অবলম্বন হয়েছে আমার ফোন কিন্তু তারা ধরে না, ফোন ধরা একদম টোটালি নিষেধ। তো কি করবে, ডাউনলোড করা কিছু কার্টুন আছে, সেই কার্টুনগুলোই এখন দুই ভাই বোন বসে বসে দেখছে। আর এদিক থেকে আমি যে কাজগুলো করে নিচ্ছি, যেহেতু আপা ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে, তো আমি আমার পুরা বাসার ফার্নিচারগুলোকে যতটুকু পেরেছি ততটুকু আমি মুছে নিচ্ছি। তবে আমি ড্রয়িং রুমের কোনো ফার্নিচার আজ মুছতে পারিনি, শুধুমাত্র শোকেসের কিছু অংশটা মুছেছিলাম। বাকি ফ্রিজ বা ওভেন, ডিপ ফ্রিজ বা ওয়াশিং মেশিন, এগুলো কোনো কিছুই মুছতে পারিনি। ওগুলো আমাকে আবার নেক্সট দিন মুছে নিতে হবে, কারণ ওগুলো হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নেওয়ার কাজ। এখন হচ্ছে যে আমি কাঠের ফার্নিচারগুলোই শুধুমাত্র মুছে নিচ্ছি। তবে ড্রেসিং টেবিলের যে মিররটা, সেটাতে শুধুমাত্র আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। এই তো অন্ধকারের ভিতরেই কিন্তু আমার কাজগুলো চলছে, আর আমি চিন্তা করছি যে কতক্ষণে আমি আমার এই কাজগুলো শেষ করে নিতে পারবো। তো ডেইলি লাইফ রুটিনের পার্ট হচ্ছে আমাদের এই প্রতিদিনকার কাজগুলো, যেখানে আমরা সব ফার্নিচারগুলো মুছে নেই, কিছু জিনিস কেচে ধুয়ে পরিষ্কার করে নেই। আর প্রতিদিন যে কাজটা করতে হয়, যে খেতে হলে তো রান্না করতে হবে, রান্নাটা হচ্ছে যে সবচেয়ে বেশি টাইম কনজিউমিং একটা কাজ, যেখানে 2-3 ঘন্টা সময় একদম নষ্ট হয়ে যায়, বা বেশি রান্নার পরিমাণটা থাকলে তো আরও বেশি টাইমটা নষ্ট হয়ে যায়। তো এই কাজগুলো প্রতিদিনই আমাদেরকে করতে হয়, বিরক্ত হলেও কিছু করার নাই আমাদের। তো অন্ধকারেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। এখন হচ্ছে যে বাবুদের যে সেলফটা, এই সেলফের উপরেও একটুখানি আমি মুছে নিচ্ছি, যতটুকু আমার চোখে ধরা পড়ছে সেগুলোই আমি ক্লিন করছি। তবে এটাকে আবারও ভালো করে মুছে নিতে হবে। এখানে আমি বরবটি সিম ভর্তা করবো। এখানে বরবটি নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, রসুন। চিংড়ি মাছ অনেকগুলোই নিচ্ছি। ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম। আর এই জিনিসটাকে আমি কাঁচাও না, আবার একদম পুরোপুরি ভেজেও নেব না, এমন অবস্থায় আমি এটাকে সিদ্ধ করে নেব। তেলের উপরেই পুরোটা সিদ্ধ করব, কোনো ধরনের কোনো পানি আমি এখানে ব্যবহার করব না। যেহেতু বরবটি সিম দিচ্ছি, বরবটি সিম পেঁয়াজ সব কিছু থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা বরবটি সিমগুলো দিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখলাম বেশ খানিকটা পানি ছেড়েছে। আর এই অবস্থায় কিন্তু আমি অন্য যে বাকি উপাদানগুলো রয়েছে বরবটি সিম ভর্তা করার জন্য, বিশেষ করে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সেগুলো সব কিছুই এখন আমি এই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম। এটাকেও আমি বেশ খানিকটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আর এই বরবটি সিমের ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস ওভার করছি, যেহেতু আমি গতকাল এই রান্নাগুলো করেছিলাম। এদিক থেকে কিন্তু মৃগেল মাছ, আলু আর
উস্তের ঝোলটা হচ্ছে। আমার উস্তে তরকারি খেতে ইচ্ছা করছিল, তো আজ বাজার থেকে আমি এই উস্তে না সরি এটা করলাটা নিয়ে এসেছিলাম। তো সেই করলা দিয়ে আলু দিয়ে আমি ঝোল করে ফেলেছি। তো এটা হয়ে গেছে, আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। আর এই অবস্থায় আমি একটা পাঁচমিশালি সবজি রান্না করার জন্য আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে গোটা জিরা, 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি এখন একটু মশলা ব্যবহার করব, পেঁয়াজ পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট। তো মশলাটা একটু ছিটে ছিটে আসছিলো দেখে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। আর যেহেতু সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তো সেই কারণে আমি পানিটা আগেভাগেই দিয়ে দিয়েছি। তো রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে পানিটাতে বলক উঠে গেছে। এই অবস্থায় আমি পাঁচমিশালি যে সবজিগুলো কেটে দিয়েছিল আপা, সেই সবজিগুলো আমি ঢেলে দিব। আর এরপরে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি নামিয়ে নিব। পাঁচমিশালি সবজির ভিতরে এখানে ছিল আলু, বরবটি, গাজর, পেঁপে আর হচ্ছে ফুলকপি। আমার একবার ইচ্ছা হচ্ছিল এটাকে পাঁচফোড়নে দিয়ে আমি রান্না করি, কিন্তু না, সবজিটাকে আমি এমনভাবে রান্না করছি যাতে করে আপনাদের ভাইয়া একটু সুদো নিয়ে খেতে পারে। অর্থাৎ সে যে স্যুপ খায় বা ডায়েট করে, তো তখন কিন্তু সবজিটা খেতে পারবে। অনেকে কিন্তু পাঁচফোড়নের গন্ধটা নিতে পারে না, যদিও আপনাদের ভাইয়ার সমস্যা নাই, তারপরেও দিলাম না যে ওর যদি কোনো প্রবলেম হয়। তো এই যে বরবটি আর চিংড়ি মাছের এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই যে দুপুরের রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গেছে আমার, তো সবজিটাও হয়ে গেছে। এখন আমি টেবিলে একটা পাত্রে সেটা নামিয়ে নিচ্ছি। গত ব্লগে আমার দুজন আপু কমেন্ট করেছিলেন, বিশেষ করে রেবেকা সুলতানা আপু আর কাজল খান আপু। আমি বলেছিলাম যে থাই পাতার গাছটা কোন কোন আপুদের বাসায় আছে জানাবেন। তো এই দুজন আপুর বাসায় আছে, কমেন্ট করে আমাকে জানিয়েছেন। আপু অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর রেবেকা আপু বলেছেন ওনার বাসায় অনেক পরিমাণে হয়, তো শুনে খুব ভালো লাগলো। এই তো। আর এই যে এই ভর্তাটা যে এত চমৎকার হয়েছিল, বরবটি সিমের আর চিংড়ি মাছের কম্বিনেশন, এই ভর্তাটা পেট পুড়ে যদি ভর্তা দিয়ে ভাত খেতে চান, মুখে রুচি আনতে চান, তাহলে আসলে এই ধরনের ভর্তার কোনো জুড়ি নেই। আমার এই ভর্তা দিয়ে কিন্তু আমার ছোট ছোট 2টা বাচ্চাই কিন্তু দুপুরবেলা এবং রাতের বেলা 2 বেলায় ভাত খেয়েছে, এবং জায়গায় ভর্তাটা শেষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো খুবই মজার একটা ভর্তা। আর এই যে সবজিটা, আর ওখানে আছে করলা আলু দিয়ে মৃগেল মাছের ঝোলটা, সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি বাবুদেরকে খাবার দিয়ে দিব। আর আমি নিজে খাবার খাবো আসলে গোসল করার পরে, নামাজ পড়ার পরে। তো এখন চলে যাচ্ছি বিকালবেলা মিস এসেছে, আরবি মিস, বাবুদেরকে পড়াতে। তো ওনাকে একটু চা বিস্কিট দিয়ে কলা দিয়ে আমি নাস্তা দিয়ে তারপরে আবার ছাদে চলে যাব। যেহেতু নার্গিস আপা যে মশারিগুলো আর বাবুদের কাপড়গুলো ধুয়ে দিয়েছে, সে তো ছাদে নেড়ে দিয়ে গিয়েছিল, তো ওগুলো আনতে এখন আমি ছাদে চলে এসেছি। ছাদে কাপড়গুলো তুলতে তুলতে আমি একজন আপুর কমেন্ট পড়ি। রাবেয়া খানম আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তোমার ভিডিওগুলো দেখলে মন ছুঁয়ে যায়, এত সুন্দর করে কথা বলো তুমি, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আবারও নতুন জীবন দিলেন, আমিন। সকল গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। তোমার হাতের রান্না অনেক অনেক লোভনীয়, মাশাআল্লাহ। বেবিদের জন্য অনেক আদর ও ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করো। ওয়ালাইকুম সালাম আপু, সবচেয়ে বেশি খুশি হয়েছি অনেক দিন পরে আমি তোমার কমেন্ট পেয়েছি, আরও বেশি ভালো লেগেছে এত সুন্দর বড় একটা কমেন্ট করার জন্য। তো সত্যি আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচিয়েছেন, এই জন্য শুকর আলহামদুলিল্লাহ। আর আপু তোমার বেবিদের জন্য কিন্তু অনেক দোয়ার ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। এই তো। তো ছাদ থেকে কাপড় এনে সেগুলো আবার ভাঁজ করে জায়গা মতো রেখেছি। এখন একটা চালতার রেসিপি শেয়ার করছি, আমার ফ্রেন্ডের কাছ থেকে রেসিপি নিয়েছি। আমি আসলে আচার টাচার অত বেশি ভালো বানাতে পারি না, তারপরে ও যেভাবে বলেছে সেভাবে করেছি। আবার মাঝে আমার পণ্ডিতীয় মাতব্বারিও চালিয়েছি। তো সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ। আর এখন চিলি ফ্লেক্স করে নিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখালাম যে আমি মরিচগুলোকে টালা খোলায় ভেজে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিব। তো চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার আগে আমি এখানে 5-6টা রসুনের কোয়া ইউজ করলাম। আর হচ্ছে আমি তেঁতুলের কাত বানিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের কাতটাও আমি এই আচারের ভিতরে ইউজ করব। এখন চিলি ফ্লেক্স, রসুন আর হচ্ছে পাঁচফোড়নের ভিতরে, তেলের ভিতরে আমি কেটে রাখা চালতাগুলো দিয়ে দিয়েছি। আর এই চালতাগুলোকে আমি একটু গরম পানিতে
প্রায় 4-5 মিনিট আমি একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি ভালো করে। তো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর গুড়টাকেও কিন্তু আমি আলাদা আগে করে সেটাকে জাল করে লিকুইড করে রেখেছিলাম। বাচ্চাদের জন্য টক ঝাল মিষ্টি চালতার আচার করছি। চালতা 2টা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো মাখিয়ে খাবে, কিন্তু পরবর্তীতে আর মাখানো হয় না। তো চিন্তা করলাম যে বাচ্চাদেরকে তাহলে আমি এভাবে আচার করে দিতে পারি। অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন জ্বালানো গুড়টা আমি চালতার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নিব এবং বেশ সময় নিয়ে এটাকে নাড়তে থাকতে হবে যাতে করে তল থেকে গুড়টা ধরে না যায়। আর যেহেতু তেল আছে তো ভালোভাবে নেড়ে নেড়ে চালতা থেকে একটু পানি ছাড়বে, তো সব কিছুকে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি তেঁতুলের কাতটা দিয়ে দিয়েছি। আর এই যে ফাইনালি আমি চালতার আচারটা রেডি করে নিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ। পুরো ব্লগের ভয়েস ওভার করতে গিয়ে ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।